টি প্রশ্ন পেতে চাও হিস্ট্রি অপশনালে, তাহলে যোগাযোগ করো নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে। তোমাদের জন্য একটি বিশেষ সুযোগ, তোমরা পেয়ে যেতে পারো হিস্ট্রি অপশনালের 20টি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং তার সাথে 60টি সাজেস্টিভ প্রশ্ন, এই টোটাল 80টি হিস্ট্রি অপশন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএম এডুকেশন। আজকে তোমাদের সাথে WBCS হিস্ট্রি অপশনালের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আগামী মাসেই হতে চলেছে WBCS মেন্স এক্সাম। মেন্সে তোমাদের হিস্ট্রি অপশনালের সেকেন্ড পেপারের মধ্যে যে প্রশ্নটি আসার সম্ভাবনা প্রবল, সেই রকমই একটি প্রশ্ন নিয়ে আজ আলোচনা করতে চলেছি। তোমরা যারা হিস্ট্রি অপশনাল নিয়ে WBCS দিতে চলেছ, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং তোমরা যদি এই ধরনের আরও সাজেস্টিভ প্রশ্ন পেয়ে যেতে চাও হিস্ট্রি অপশনালে, তাহলে অবশ্যই দেখতে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত। চলো সবার প্রথমেই আমরা জেনে নিই এই বছরের WBCS এর হিস্ট্রি অপশনালের সম্ভাব্য প্রশ্ন। Why was Western education introduced in India by the East India Company? অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার কেন ঘটানো হয়েছিল? What role did Bentinck and Macaulay play in it? অর্থাৎ বেন্টিং এবং মেকলে এতে কী ভূমিকা পালন করেছিলেন? 2019 এটা WBCS এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং এই বছরেও এই প্রশ্নটি আসার সম্ভাবনা প্রবল, তাই আজ এই প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করব। চলো দেখে নিই এই প্রশ্নের উত্তরটি তোমরা কিভাবে লিখতে পারো। 1835 সালের পর ইংরেজি ভাষার ওপর নির্ভরশীল পাশ্চাত্য শিক্ষার দ্রুত প্রসার ঘটে। গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি জনসাধারণের মধ্যে শিক্ষার বিস্তারে যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি ভারতীয়দের পক্ষে উপযোগী এবং কোম্পানি সরকারের স্বার্থ রক্ষাকারী একটি উচ্চ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার পক্ষপাতী ছিলেন। পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছিল। উত্তর পশ্চিম প্রদেশের গভর্নর থমাসনের পরিকল্পনা অনুযায়ী ভারতের বিভিন্ন জায়গায় প্রাথমিক বিদ্যালয় খোলা হয়, উচ্চ বিদ্যালয়ের সংখ্যা বাড়ানো হয়, সরকারি তরফে নতুন শিক্ষানীতি গৃহীত হয়। পাশ্চাত্য শিক্ষা বিস্তারের মাধ্যম হিসেবে সরকার ইংরেজি ও দেশীয় উভয় রকম ভাষা ব্যবহারের কথাই বলেছিল, কিন্তু বাস্তবে সাধারণ মানুষকে শিক্ষাদানের ক্ষেত্রে মাতৃভাষা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে ইংরেজি ভাষা শিক্ষার মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো। লর্ড হার্ডিঞ্জের ডেসপ্যাচে চাকরি পাবার জন্য ইংরেজি ভাষার জ্ঞানকে অত্যাবশ্যক বলে ঘোষণা করা হয়। বলা হয় ইংরেজি ভাষার মেধাবী ছাত্রদের সরকারি উচ্চ পদগুলিতে নিয়োগ করা হবে। পরবর্তী প্যারা, নতুন গড়ে ওঠা শিক্ষা ব্যবস্থার কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল। 1 নম্বর, কেবলমাত্র উচ্চবর্গের মানুষদের শিক্ষিত করে তোলার ব্যাপারেই সরকারি প্রয়াস পরিলক্ষিত হয়েছিল। গণশিক্ষা বিস্তারের দিকে বিশেষ নজর দেওয়া হয়নি। 2 নম্বর, উচ্চশিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজি ভাষাকেই গ্রহণ করা হয়েছিল। 3 নম্বর, ছাত্রছাত্রীদের মধ্যে পাশ্চাত্য জ্ঞান বিতরণ করা হবে, এটাই ছিল নতুন শিক্ষা ব্যবস্থার মূলনীতি। 4 নম্বর, শিক্ষার চরিত্র ছিল সম্পূর্ণ পুঁথিগত, বাস্তবমুখী প্রযুক্তিগত প্রশিক্ষণের ওপর কোনো গুরুত্ব আরোপ করা হয়নি। সরকারের ঘোষিত উদ্দেশ্য ছিল শিক্ষার মাধ্যমে ভারতীয়দের নৈতিক ও বৈষয়িক উন্নতি সাধন, কিন্তু প্রকৃতপক্ষে এই শিক্ষা ব্যবস্থা অত্যন্ত সংকীর্ণ উপযোগবাদী নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল। শিক্ষা বলতে ইংরেজ শাসকেরা বুঝেছিলেন স্বল্প ব্যয়ে নিম্নতন সরকারি পদে ভারতীয়দের নিয়োগ এবং ইংরেজ সংস্কৃতি বিক্রি করে অর্থ উপার্জন করা। অন্যদিকে মিশনারিরা ভারতীয় সমাজের কাছাকাছি পৌঁছানোর তাগিদে শিক্ষা বিস্তার করতে চেয়েছিলেন এবং শিক্ষা বিস্তারের উদ্দেশ্য ছিল খ্রিস্টান ধর্মের মাহাত্ম্য প্রচার করা। পরবর্তী প্যারা, সমাজের উচ্চবিত্ত শ্রেণীর মানুষেরা যারা এই নয়া শিক্ষানীতির দ্বারা উপকৃত হয়েছিলেন, তাদের সামনে 2 ধরনের সুযোগ উন্মুক্ত হয়েছিল। হয় তারা বিভিন্ন পেশায় নিযুক্ত হতেন, নয় তারা সরকারি চাকরি করতেন। স্বাধীন পেশা হিসেবে উচ্চশিক্ষিত মানুষেরা সাধারণত আইন, ব্যবসা, চিকিৎসকের কাজ ও শিক্ষকতা গ্রহণ করতেন। সরকারি চাকরির ক্ষেত্রে তাদের জন্য নিম্নতন বিচারক,
বা ডেপুটি কালেক্টরের পদ সর্বোচ্চ পদ হিসেবে উন্মুক্ত থাকত। উচ্চপদস্থ সরকারি চাকরির পদ তখনও পর্যন্ত তাদের কাছে ছিল স্বপ্নের অতীত। পরবর্তী প্যারা। সমাজের বাছাই করা উচ্চবর্গের মানুষেরাই কেবল ইংরেজ প্রবর্তিত নয়া শিক্ষানীতি দ্বারা প্রভাবিত হয়েছিলেন। ভারতের অধিকাংশ মানুষকেই অজ্ঞতা, অন্ধকার ও অশিক্ষার অন্তরালে রেখে দেওয়া হয়েছিল। ফলে ভারতের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রগতি মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল। তাছাড়া নতুন শিক্ষা ব্যবস্থার অভিঘাতে ভারতের দেশীয় শিক্ষা ব্যবস্থা অবহেলিত হতে থাকে এবং শেষ পর্যন্ত ধ্বংসপ্রাপ্ত হয়। পরবর্তী প্যারা। ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং ও মেকলে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন। পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে বেন্টিং তার হিতবাদী দর্শনের প্রভাব থেকেই বিশ্বাস করতেন মানুষের অজ্ঞতাই তার হতাশা এবং অধঃপতনের জন্য দায়ী। মানুষের কল্যাণের একমাত্র সহায়ক ইংরেজি ভাষায় শিক্ষাদান। 1834 সালের 1 জুন তিনি লিখেছিলেন, ভারতবর্ষকে পুনরুজ্জীবিত করার একমাত্র ওষুধ সাধারণ শিক্ষা। গভর্নর জেনারেল নিযুক্ত হবার আগেই তিনি ভারতের শিক্ষা বিস্তার সংক্রান্ত বিষয়ে একটি পরিকল্পনা গ্রহণ করেছিলেন। এই পরিকল্পনাকে বাস্তবিতে রূপায়িত করার বিষয়ে তিনি সুযোগের অপেক্ষায় ছিলেন এবং সেই সুযোগ এলো মেকলের প্রস্তাবের মাধ্যমে। পরের প্যারা। প্রাচ্যবাদী ধ্যান ধারণার চূড়ান্ত পরাজয় ঘটেছিল মেকলের হাতে। 1834 সালে মেকলে ভারতের গভর্নর জেনারেলের কাউন্সিলে আইন সদস্য নিযুক্ত হন। মেকলে ইংরেজদের জাতিগত উৎকর্ষে বিশ্বাসী ছিলেন। তার বদ্ধমূল ধারণা ছিল ইংরেজরাই সমগ্র বিশ্বের জাগতিক এবং সাংস্কৃতিক উন্নয়নের দিশারি। তার এই মনোভাব স্বাভাবিকভাবেই তার শিক্ষানীতিকে প্রভাবিত করেছিল। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি হিসেবে মেকলে 1835 সালের 2 ফেব্রুয়ারি তার বিখ্যাত মিনিট পেশ করেন। এই মিনিটে তিনি বলেন, প্রাথমিক উদ্দেশ্য হবে একদল ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি করা, যারা আমাদের সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ শাসিত মানুষের মধ্যে যোগসূত্র হিসেবে কাজ করবে। তারা হবে সেই শ্রেণীর মানুষ যারা বর্ণে ও রক্তে থাকবে ভারতীয়, কিন্তু রুচিতে, মতাদর্শে, নৈতিকতায় এবং বৌদ্ধিক প্রয়াসে হবে ইংরেজ। মেকলে তার মিনিটে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, যে সমস্ত প্রতিষ্ঠান ভারতীয় ভাষায় শিক্ষাদান করবে তারা আর কোনো সরকারি অনুদান পাবে না। তিনি সংস্কৃত কলেজ তুলে দেওয়া এবং হিন্দুদের উন্নতি সাধনের পক্ষে সুপারিশ করেছিলেন। মেকলে মিনিট কতগুলি প্রাথমিক তথ্যের ওপর নির্ভর করে রচিত হয়েছিল। প্রথমত, ক্যালকাটা স্কুল বুক সোসাইটির 1832 থেকে 1835 সাল পর্যন্ত বার্ষিক প্রতিবেদনগুলিতে বলা হয়েছিল যে ইংরেজি ভাষায় প্রকাশিত বইয়ের চাহিদা ক্রমবর্ধমান। সমস্ত দেশীয় ভাষায় প্রকাশিত বইয়ের তুলনায় ইংরেজি বইয়ের বিক্রি বেশি। দ্বিতীয়ত, 1834 সালের মার্চ মাসে সংস্কৃত কলেজের কিছু প্রাক্তন ছাত্র জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সম্পাদককে লেখা একটি চিঠিতে জানিয়েছিলেন যে শিক্ষা সমাপ্ত করেও তারা কোথাও চাকরি পাচ্ছেন না। একই চিঠিতে তারা সরকারের কাছে তাদের সচ্ছল জীবনযাপন করতে সাহায্য করার জন্য আবেদন রেখেছিলেন। এই সমস্ত তথ্যের উপর ভিত্তি করেই মেকলে মিনিট রচিত হয়েছিল। মেকলে তার মিনিটে ইংরেজি শিক্ষার সপক্ষে এক তীক্ষ্ণ যুক্তিবাদী ব্যাখ্যা রাখেন। মেকলের যুক্তিবাদী মিনিট বেন্টিংকের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ধারণাকে স্বচ্ছ করতে সাহায্য করে। 1835 সালের 7 মার্চের রেগুলেশনে বেন্টিং ইংরেজি ভাষাকেই সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেন। কলকাতা শহরের বণিক গোষ্ঠীও মেকলের সুপারিশগুলির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ সমর্থন এসেছিল চার্লস ট্রেভেলিয়ানের কাছ থেকে। তিনি বলেছিলেন, ইংরেজি শিক্ষিত মানুষেরা নানাভাবে সরকারকে সাহায্য করবে এবং সরকারের কাছ থেকে নানা রকম সাহায্য নেবে। ফলে ইংরেজি শিক্ষার প্রচলন একই সঙ্গে ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের
এবং ইংরেজি শিক্ষিত ভারতীয়দের স্বার্থ রক্ষা করবে। লাস্ট প্যারা 1935 সালের প্রস্তাবে বলা হয়, সরকারের উদ্দেশ্য ভারতীয়দের ইউরোপীয় সাহিত্য ও বিজ্ঞানে শিক্ষিত করে তোলা। শিক্ষা খাতে বরাদ্দ অর্থ কেবলমাত্র ইংরেজি শিক্ষা বিস্তারের জন্যই ব্যয়িত হবে। তবে সংস্কৃত কলেজ তুলে দেওয়া হলো না। বেন্টিংকের ধারণা ছিল যে ইংরেজদের বিজিত ভারতীয় সাম্রাজ্য নানা ধরনের পাপ, অজ্ঞতা, কুসংস্কার ও নিষ্ঠুর রীতিনীতিতে পরিপূর্ণ। সরকারের উদ্দেশ্য হবে লক্ষ লক্ষ ভারতীয়দের নৈতিক জাগরণ ঘটানো। বেন্টিংকের এই ধারণার মধ্যে সাম্রাজ্যবাদী দম্ভ স্পষ্ট হয়ে উঠেছিল, কিন্তু তদানীন্তন বাঙালি বুদ্ধিজীবীর একাংশ মেকলে বেন্টিং প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছিল। ইংরেজ প্রাচ্যবিদরাও বেন্টিংকের শিক্ষানীতির কঠোর সমালোচক ছিলেন। পাশ্চাত্য শিক্ষার প্রসারের ক্ষেত্রে ব্রিটিশ সরকারের কিছু ত্রুটি সত্ত্বেও এর সুদূর প্রসারী ফলাফল দেশবাসীর জন্য হিতকর হয়েছিল। পাশ্চাত্য শিক্ষার সুবাদে ভারতীয়রা পাশ্চাত্য সভ্যতা, জ্ঞান বিজ্ঞান, জাতীয়তাবাদ, গণতন্ত্র, স্বাধীনতা, মানবতাবাদ প্রভৃতি আদর্শের সঙ্গে পরিচিত হয়। তবে একথা বলা যায় যে পাশ্চাত্য শিক্ষা সেই সময়ের কেবল দেশের মুষ্টিমেয় মানুষকেই প্রভাবিত করতে পেরেছিল, সর্বসাধারণকে প্রভাবিত করতে না পারা এর একটি প্রধান সীমাবদ্ধতা বলা চলে। তো তোমরা দেখলে এইভাবেই একটি বড় টপিককে সংক্ষিপ্তভাবে শুধুমাত্র তার মূল কথাগুলো নিয়েই কিন্তু তোমাদের পরীক্ষায় লিখতে হবে। টাইম ম্যানেজমেন্টটা পরীক্ষায় যথেষ্ট ইম্পর্টেন্ট, কারণ অনেক কম সময়ের মধ্যে তোমাদের অনেকগুলো প্রশ্ন লিখতে হবে। তাই এইভাবেই সংক্ষিপ্তভাবে তোমাদেরকে হিস্ট্রি অপশনালের প্রত্যেকটি প্রশ্ন লিখতে হবে। তো এই ছিল হিস্ট্রি অপশনালের এই বছরের একটি সম্ভাব্য প্রশ্ন। তোমরা যদি এই ধরনের আরও সাজেস্টিভ প্রশ্ন পেতে চাও হিস্ট্রি অপশনালে, তাহলে যোগাযোগ করো নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে। তোমাদের জন্য একটি বিশেষ সুযোগ, তোমরা পেয়ে যেতে পারো হিস্ট্রি অপশনালের 20টি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং তার সাথে 60টি সাজেস্টিভ প্রশ্ন। এই টোটাল 80টি হিস্ট্রি অপশনালের প্রশ্ন তোমরা পেয়ে যেতে পারো। সব কিছুর জন্য যোগাযোগ করো নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে এই টোটাল 80টি হ্যান্ড রিটেন নোটস পাওয়ার জন্য। ভিডিওটা আজ এই পর্যন্তই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করে দাও তোমার সব বন্ধুদের মাঝে, এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বিএম এডুকেশন।